জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও, যে ভিডিওটায় আজকে আমরা আলোচনা করব যে লকের যে মুখ্য গুণ এবং গৌণগুণের যে পার্থক্য, সেটাকে বার্কলে কিভাবে সেটাকে অস্বীকার করেছেন যে মুখ্য গুণ আর গৌণগুণ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। গৌণগুণকেই তিনি কিভাবে প্রায়োরিটি দিচ্ছেন, যে গৌণগুণের দ্বারাও আমরা যে বিষয়কে পাই, অর্থাৎ ভাববাদী দর্শনে আমরা আস্তে আস্তে ঢুকে যাব। তো চলো আর দেরি না করে সরাসরি আজকের ভিডিওতে দেখি আমরা বিষয়কে কিভাবে দেখছি বা বার্কলে কিভাবে সেটাকে বলছেন। তোমরা এতক্ষণ হয়তো যে সামনে তোমাদের সামনে পেছনে বা যেটা রয়েছে তোমাদের যে থাম্বনেলটা, সেটা দেখে অবশ্যই বুঝে গেছে যে গুণগত যে পার্থক্য অস্বীকার করছেন লকের মুখ্য গুণ এবং গৌণগুণের উপরে। তাহলে আমরা সেই বিষয়েও কিছুটা আলোচনা করব। চলো আর দেরি না করে আমরা ভিডিওটাকে দেখি। তো দেখো, তোমাদের সামনে আমি এরকম একটা ইন্টারফেস রেখেই দিয়েছি। তো আমরা যে বিষয়টাকে আলোচনা করতে যাচ্ছি, এখানে কিন্তু লককে কিছুটা না বললে কিন্তু হবে না। লককে আমাদের কিছু না কিছু একটা লক সম্পর্কে তো আমাদের কিছু একটা বলতে হবে। তো সেই হিসেবে যদি আমরা দেখি যে লক অ্যাকচুয়ালি অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন, কিন্তু তবুও তিনি কি করেছেন, সাবেকি যে বুদ্ধিবাদ দর্শন, যেমন ধরো অ্যারিস্টটলের অভিমত, এইসব অনুসরণ করেছেন। এবং যেখানেই আমাদের কতগুলি গুণের অভিজ্ঞতা হয়, সেখানে তাদের আশ্রয়স্বরূপ কোনো স্বনির্ভর দ্রব্য সত্তার কথা তিনি বলেছেন, যে সেই স্বনির্ভর দ্রব্য সত্তা কিন্তু তাদের থাকবে। তাহলে বাহ্য জগতে আমাদের যেসব গুণের সংবেদন হয়, সেই সব গুণের আশ্রয় রূপে অবশ্যই কোনো জড় দ্রব্য থাকবে। তাহলে যেগুলিকে আমরা জানবো কিসের মাধ্যমে, আমরা সেগুলি গুণের অভিজ্ঞতা হবে। অর্থাৎ কোনো একটা দ্রব্য থাকবে, তার দ্বারা আমাদের কোনো কতগুলি গুণের অভিজ্ঞতা হবে। এবং লক তাই জন্য বলছেন যে জড়দ্রব্যের অস্তিত্ব থাকলে তার স্বরূপ কিন্তু আমরা জানি না। আমরা জানি কি, আমরা জানি কতগুলি গুণকে জানি। কোনো দ্রব্যকে জানতে গেলে আমরা তার গুণকে জানি, এবং সেই জ্ঞাত যে গুণ সমূহ হবে, মানে যেগুলি আমি জানবো, সেগুলির অজ্ঞাত আধার, তাকেই আমরা কি বলতে পারি, আমরা তাকেই দ্রব্য বলতে পারি। তার লকের এই যে এই প্রকার জড়দ্রব্যের ধারণা, বার্কলে কিন্তু কি বলছেন, বিমূর্ত ধারণা, তাই না? তিনি বলছেন অ্যাবস্ট্রাক্ট ধারণা, যাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। তাহলে এইসব ক্ষেত্রেই যে বিমূর্ত ধারণার কোনো অস্তিত্বই তো আমাদের জগতে নেই। তাহলে জড়দ্রব্যের ধারণাকে বিমূর্ত ধারণা রূপে গণ্য করে বার্কলে কি করেছেন, জড়ের অস্তিত্বকেও অস্বীকার করেছেন। অ্যাকচুয়ালি বার্কলে প্লেটোর যে থিওরি আমরা দেখি, সেখানে তোমরা এতক্ষণ হয়তো পরিষ্কার তোমরা হয়ে গেছো যে তোমরা এই জন্য দেখবে আমি বার্কলের একটা ইমপ্রিসিজম তার উপর একটা ভিডিও দিয়ে রেখেছি, প্লেটোর মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্যের উপরে ভিডিও দিয়ে দেখেছি। তোমরা সেটাকে দেখে নিও, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, না তো আই বাটনে তোমরা পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই তাহলে ওই ভিডিওগুলি কিন্তু তোমাদের কোথায় এসে দেখতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে। সেম নামে আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে, এবং সেম নামেই আমাদের কিন্তু কি ফেসবুক চ্যানেলও রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে। ফেসবুকের তোমার গ্রুপ যে রয়েছে, তবুও কিন্তু সেম নামেই রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করো, এবং লাইক শেয়ার কমেন্ট এগুলি করো। কমসে কম ফেসবুকে গিয়ে তো অবশ্যই ফলো করো আমাদেরকে। ওখানে একটা জায়গাও রয়েছে, আমরা অনেক কিছু ওখানেও দিচ্ছিলাম। তো ওখানেও দেখবে ভিডিও অবশ্যই দেওয়া রয়েছে, বা তোমরা দেখেই থাকবে ভিডিও রয়েছে ওখানে। তাহলে যে আমরা যখন লককে দেখছি, লক কি করছেন, লক অ্যাকচুয়ালি বলছেন যে এমন দ্রব্য হচ্ছে তাই যাকে আমরা জানি না। তাহলে যাকে আমরা জানি কিসের মাধ্যমে জানবো, গুণের মাধ্যমে। তাহলে তিনি বলছেন কিছু মুখ্য গুণ রয়েছে, কিছু গৌণ গুণ রয়েছে। তার মুখ্য গুণ কি, যা পরিবর্তনশীল নয়। যেমন ধরো বস্তুর আকার, আয়তন, এগুলি পরিমাপযোগ্য। আবার কিন্তু কিছু কিছু গুণ রয়েছে যেগুলি পরিমাপ করা যায় না, যেগুলিকে ব্যক্তি সাপেক্ষে তার পরিবর্তন হয়। যেমন সেটা রয়েছে রং, গন্ধ, স্বাদ, এগুলি। তো এখানে বার্কলের থিওরি হচ্ছে যে ধরো, আমি এটা কিন্তু বলেছি কিন্তু বার্কলের থিওরির সময়, ধরো এরকম একটা পেন নিয়েছো, পেনটাকে তুমি কিসের মাধ্যমে দেখছো, তুমি দেখছো কি একটা কালার রয়েছে, ধরো কালারটাকে আমি এখান থেকে বের করে ফেলে দিচ্ছি। তা তোমার সামনে দেখো কালারহীন একটা দ্রব্য তুমি দেখবে। কোনো একটা দ্রব্য কি এমন দেখতে পারবে যে কালার নেই? এবার এটাকে ধরলে সফটনেস দেখছো, এবার এই সফটনেস কেউ সরিয়ে দাও। তা তোমার সামনে দেখো একটা কলম আমি তোমাকে ধরে রেখেছি, তুমি কি দেখতে পাচ্ছ?
এটা তুমি আর দেখতে পারছো না। তাহলে কিন্তু আমি আবার ফিলও করতে পারছি না যে আমার কাছে একটা কলম রয়েছে, কিন্তু দ্রব্য তো আছে। এখানে কিন্তু বার্কলের সমস্যা। তো তাই বার্কলে সেটাকে বলছেন দ্যাট আইডিয়া ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট, যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। তাহলে এটাকে এইভাবে তিনি কি করেছেন, তার বস্তুর অস্তিত্বকেও অস্বীকার করেছেন। এবং এই যে লক যে মুখ্য গুণের আধার রূপে যে জড়দ্রব্যের অস্তিত্বকেও তিনি কিন্তু তাহলে কি করবেন, অস্বীকার করবেন, তাই না? যে দ্রব্যই নেই, তার গুণ কি রয়েছে? তাহলে বার্কলে কি করবেন, যে জড়বস্তু বলে বাস্তবিক কিছু নেই, তাহলে বস্তু ধর্ম বলেও তার বাস্তবিক কিছু কিন্তু থাকবে না। তাহলে এখানে দেখো ব্যক্তি সাপেক্ষের ধারণা মাত্র হয়ে সেটা থেকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক আছে, দেখো তোমাদের সামনে আমি যখন দেখেছি যে লকের অভিমত কিন্তু এরকম বলছেন, কিন্তু লক কি করছেন, যে মুখ্য গুণের যে আধার স্বরূপী জড়বস্তুর অস্তিত্ব স্বীকার করেছেন। আবার যে বার্কলে এই কারণেই আমি এটাকে তোমাদের বলেই দিলাম যে যে জড়বস্তু বলে বাস্তবিক কিছু নেই, যার জন্য জড় ধর্ম বলেও বাস্তবিক কিছু কিন্তু থাকবে না। তাহলে এইবার আমরা আসি যে দ্রব্যের যে গুণ সম্পর্কে বার্কলের যে মানে অস্বীকৃতি, সেই অস্বীকৃতির দরুন তিনি পাঁচটি, বিশেষত আমরা পাঁচটি আলোচনা করি, বইয়ে মোটামুটি পাঁচটি মতো রয়েছে। সেখানে প্রথম রয়েছে অবিচ্ছেদ্যতা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো যে অবিচ্ছেদ্য বলতে যা বিচ্ছেদ্য নয়। তাহলে লক যেমন মুখ্য গুণকে কি বলছেন, বিস্তার, আকার, আয়তন, এগুলিকে অবিচ্ছেদ্য বলছেন, কিন্তু গৌণ গুণকে বিচ্ছেদ্য বলছেন, তাই না? মানে গুণ ও গুণ বিচ্ছেদ্য গুণ। কিন্তু এক্ষেত্রে যদি আমরা বলি, যুক্তিহীন বলা যেতে পারে বার্কলের থিওরি হিসেবে। বার্কলে যেমন বলছেন, ধরো কথার কথা, বিচ্ছেদ্য আর অচ্ছেদ্য এই সম্পর্কে আমরা যদি এরকম, যদি এতক্ষণ তোমাদের বললাম, দেখো এক তো গৌণ গুণকে আমরা সরিয়ে দিচ্ছি, তাতে কিন্তু আমাদের যে মুখ্য গুণ সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে গৌণ গুণের ক্ষেত্রে আমাদের মুখ্য গুণও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, দেখো লক মুখ্য গুণকে বিস্তার, আকার, আয়তন ইত্যাদি যে অবিচ্ছেদ্য গৌণ গুণকে গন্ধ, সাদিত্য বিচ্ছেদ্য বলেছেন। কিন্তু বার্কলে এটাকে কি করেছেন, মুখ্য গুণ ও গৌণ গুণ অচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ, তাদের কোনো একটি অন্যটি থেকে পৃথক অর্থাৎ বিচ্ছিন্ন করা যায় না, এমনকি বিশ্লিষ্ট চিন্তাও করা যায় না। যেমন রং ও আকার অবিচ্ছেদ্য, রংহীন আকার দেখা যায় না, চিন্তাও করা যায় না। যেমন এই পেনটার থেকে গুণকে তুমি সরিয়ে দাও, পেনের যে মুখ্য গুণ সেটাও এফেক্টেড হবে। তাহলে এটা কিভাবে তুমি বিচ্ছেদ্য বলতে পারো, বা কিভাবে তুমি এটাকে বিচ্ছেদ্য বলবে? বার্কলে এখানে সবার প্রথম কোশ্চেন করেছেন। এবং বার্কলের কিন্তু এখান থেকে থিওরি শুরু হয়েছে, মানে অ্যাকচুয়ালি মুখ্য গুণ এবং গৌণ গুণের যে সমস্যা, এই সমস্যা নিয়েই বার্কলের থিওরি শুরু। কারণ তিনি প্লেটোকে লককে ভালো করে পড়েছেন। পড়ার পরে তার কিন্তু মনে হচ্ছে যে এতক্ষণ তো থিওরি ঠিকই ছিল, এই মুখ্য গুণ গৌণ গুণে গিয়ে তিনি আটকে গেছেন। যে এইরকম পেনটাকে আমরা তো মুখ্য গুণ যখন গৌণ গুণকে পরিবর্তন করছি, তা মুখ্য গুণও পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তিনি সমস্যা দেখছেন। এবার দেখো পরিবর্তনীয়তা। এই যে পরিবর্তনীয়তা, তোমরা যদি আমরা দেখি যে পরিবর্তন, যে স্থান, কাল, পাত্রভেদে রং, গন্ধ ইত্যাদির পরিবর্তন অনুভূত হয়, যা লক তাদের গৌণগুণ বলেছেন। যা মানে অ্যাকচুয়ালি আমরা এটুকুই তো জানি যে স্থান, কাল, পাত্রভেদে রং, গন্ধ পরিবর্তন হয়, তাদের গৌণগুণ বলেছেন। কিন্তু লকের মতে মুখ্য গুণগুলি মানে মুখ্য গুণগুলি এই গৌণ গুণের মতন পরিবর্তন হয় না। যেমন ধরো, যেমন মাখন রয়েছে, সুগন্ধিযুক্ত মাখন, এবার সেখানে যদি আমরা উত্তাপ দিই তাহলে তা তরল হয়ে যায়। তাহলে তরলের আগের রং, গন্ধ, স্বাদ এগুলি কোনো বিস্তার, আকার, আয়তন আর কিন্তু থাকে না। এই যে পরিবর্তন, এক্ষেত্রে বার্কলে কিন্তু এই খুব সুন্দরভাবে দেখো এই লকের এই যুক্তিকে কিভাবে খণ্ডন করে দিচ্ছেন। যে এই যে তরল যে বস্তুটা রয়েছে, এটার আকার, আয়তন যেমন থাকে তেমনি তার রং, গন্ধ, স্বাদ ইত্যাদিও থাকে। তাহলে যদি থাকেই, তাহলে ঠিক আগের যে রং, গন্ধ যেমন থাকে না, তেমনি আগের আকারও আয়তনও কিন্তু সেরকম আর থাকে না। তাহলে আগে যেমন সেটা সেই সুরভিত মাখন ছিল, এবার কিন্তু সেটাকে আমরা কি বলবো, যে তরল মাখন।
তাহলে সেই আকার আগে ছিল সলিড, কঠিন একটা, এবার এসে গেল তরল, তাহলে তার তো পরিবর্তন হয়ে গেল, তাহলে তার মুখ্য গুণেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে মানে অ্যাকচুয়ালি এই যে স্থান কাল পাত্রভেদে যেমন গৌণ গুণের পরিবর্তন অনুভূত হয়, যেমন যদি আমরা বলি, যেমন উদাহরণ তোমরা এখানে দেখো যে সকালের যে স্নিগ্ধ আলো, গাছের পাতার রং একরকম দেখা যায়, দুপুরে একরকম দেখা যায়, রাত্রে ঠিক আর এক রকম দেখা যায়। রাত্রে আমরা সব গাছের পাতাকে কিন্তু কালো দেখি, দিনের বেলা আমরা সবুজ দেখছি। তাহলে মুখ্য গুণের যেমন পরিবর্তন তাহলে মুখ্য গুণেরও তো সেই গৌণ গুণের সঙ্গেই তো তার পরিবর্তন অনুভূত হয়ে যাচ্ছে। তাহলে মুখ্য গুণ আর গৌণ গুণ কোথায় থাকছে? দুটোই তো পরিবর্তনশীল। তাহলে তুমি কিভাবে বলছো যে মুখ্য গুণ রয়েছে? দেখো তিনি কত সুন্দরভাবে এগুলি উদাহরণ দিয়ে দিয়ে বার্কলে এটাকে কিন্তু তার ভাববাদে চলে যাচ্ছেন, ভাববাদের দিকে তিনি ধাবিত হচ্ছেন। আরো যেমন তিনি বলছেন অনুরূপতা, অনুরূপতার কথা বলতে গিয়ে তিনি বলছেন, অনুরূপতা বলতে আমরা কি বুঝি? সাদৃশ্য। সাদৃশ্য বলতে রিজেম্বলেন্স, যেটাকে আমরা বলি অ্যানালজি, অ্যানালজি একটু অন্য হয়ে যাবে, কিন্তু সাদৃশ্য মানে অ্যালাইক, দুটো সেম দেখতে। তাহলে লক যেমন বলছেন যে ধারণার সঙ্গে বস্তু ধর্মের যে সাদৃশ্য আছে, গৌণ গুণের ধারণার সঙ্গে বস্তু ধর্মের কোনো সাদৃশ্য নেই। তাহলে মুখ্য গুণে আছে, গৌণ গুণে সেরকম বস্তু ধর্মের মধ্যে সেরকম সাদৃশ্য আমরা পাই না। যেমন আকার, আয়তন, এগুলি মুখ্য যেভাবে অবস্থান করে সেভাবে আমরা কিন্তু ধারণা লাভ করি, কিন্তু গৌণ গুণের ধারণা আমরা সেভাবে লাভ করতে পারি না, তাই না? তাহলে এক্ষেত্রে লকের যে অভিমত, সেই অভিমতকে আবার বার্কলে সেটাকে কি করে দিচ্ছেন? খণ্ডন করে দিচ্ছেন। বলছেন যে লকের যদি আমরা আগের যদি কোনো কথা যদি আমরা সঙ্গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবার। কেন? কারণ তিনি বলছেন তার যে থিওরি রয়েছে, যে তার ধারণার যে থিওরি রয়েছে, সেখানে তিনি বলছেন যে আমাদের যে জ্ঞান তা কি হবে, মানে আমাদের যে জ্ঞান এই ধারণার জগতেই সীমাবদ্ধ। তিনি একটা, তোমরা ওখানে দেখবে, আমি লকের বোধহয় ওটা দিয়েছি কিনা থিওরি, তিনি বলছেন যে মনকে ম ধরে, ধকে ধারণা ধরে, আর জকে জড়বস্তু ধরে তিনি কিন্তু দিচ্ছেন যে ম ধ জ, দুই দিকে ধারণার দিকে এরকম তীর চিহ্ন একটা থাকে। তোমরা, আমি এটার উপরে রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজমের তোমাদের একটা ভিডিও দিতে হবে, সেই সময় আমি তোমাদের এই বিষয়টাকে দেখিয়ে দেব। তা তিনি বলছেন যে ধারণার বাইরে আমাদের যে জড় জগৎটি যে কি, তার ধর্মই বা কি আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কে বলছেন? লক বলছেন। তাহলে যদি এমনই হয় যে জানা সম্ভব নয়, তাহলে বস্তু ধর্মের সঙ্গে আমাদের মনের যে ধারণার মিল, মানে অনুরূপতা বা হলো কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে যখন তিনি এই পরিবর্তনশীলতার কথা বলছেন, যে মুখ্য গুণ আবার গৌণ গুণের যে পরিবর্তনশীলতা বা অনুরূপতা, যে সাদৃশ্য লক্ষ্য করা যায় কিন্তু গৌণ গুণে সেই সাদৃশ্য লক্ষ্য করা যায় না, তাহলে এই ক্ষেত্রে ম ধ জ আমরা যেভাবে দেখছি, সেটাকে কিভাবে আমরা তার অনুরূপতা খুঁজে পাবো? যে মুখ্য গুণের ধারণাকে, যাকে আমরা জানি, তাহলে মুখ্য গুণের বস্তু ধর্মই তো ওটা, যাকে আমরা জানি না, পাশাপাশি যদি আমরা রেখে যদি তুলনা করতে থাকি, তাহলে তার মধ্যে কি কোনো অনুরূপতা আছে কি না, এ বিষয়ে কিন্তু কিছুই বলা যাবে না। তাহলে অনুরূপতার সেই সমস্যা, তাহলে এখানে সেই সাদৃশ্য কিন্তু আর পাচ্ছি না। তাহলে লকের কথায় লক নিজেই তার কথার সঙ্গতি অসঙ্গতি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে মুখ্য গুণ আর গৌণ গুণ আলাদা করে কেন ভাবতে যাব আমরা, তাই না? তারপরে তোমরা দেখো এখানে আর একটা বিষয় আমি রেখেছি, কারণতা, তাই না? কারণতা বলতে আমরা কি বুঝি? কারণতা হচ্ছে মুখ্য গুণ, মানে কার্যকারণ সম্পর্ক, যে আগে ঘটবে একটা পরে ঘটবে একটা, তাই না? এটা তো আমরা কারণতা বলি। তাহলে মুখ্য গুণ এবং গৌণ গুণের যে ধারণার যে কারণ স্বরূপ লক কি বলছেন? যাকে আমরা জানি না এমন জড় বস্তু অস্তিত্বর অনুমান করছেন কারণতার দ্বারা। কিন্তু বার্কলে বলছেন যে অজ্ঞাত, যাকে আমরা জানি না এমন জড় বস্তুকে, যেটাকে আমরা জানি যে ধারণা রয়েছে, তার কারণ রূপে গণ্য করো, মানে গণ্য করা যায়, তাই না? তাহলে তাকে কারণ রূপে তার গণ্য করা চলে না।
তাই কিনা? তাহলে ক যদি ক্ষয়ের কারণ হয়, যেমন ধরো আগুন উত্তাপের কারণ, দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি এখানে যে আগুন যেমন উত্তাপের কারণ, তাই না? এটাই তো বলতে চাইছেন লক। তাহলে এক্ষেত্রে এমন বলা যায় যে ক এবং খ এই দুইকেই যে জ্ঞাত বিষয় হতে হবে আগে, তাই না? তার জ্ঞাত বিষয় হলেই উভয়ের সমধর্মী হতে হবে, তার দুই তো সমধর্মী হবে। তাহলে যখন আমরা আগুনের উত্তাপকে কারণ বলি, তোমরা এখানে দেখো পরিষ্কার করে আমি একদম তোমাদের এখানে লিখেও দিয়েছি কিছুটা, ঠিক আছে? তার কারণ যাকে আমরা বলি তার নিয়ত সম্বন্ধ দেখি, তাদের মধ্যে উভয়েরই অচেতনধর্মী হওয়া কথা। কিন্তু যুক্তিসম্মত যদি আমরা দেখি, তা জড় বস্তুকে বা জড় দ্রব্যকে ধারণার কারণ বলতে পারি না। এর কারণ স্বরূপ তিনি বলছেন, এর কারণ কি? তাহলে ধারণার কারণ বলতে পারি না। এর কারণ হচ্ছে যে ধারণা যা রয়েছে তা জ্ঞাত বিষয় হলেও জড়দ্রব্য তো অজ্ঞাত। এটা লকি বলছেন যে জড় দ্রব্য, দ্রব্য হচ্ছে অজ্ঞাত, যাকে আমরা জানতে পারি না। কিন্তু ধারণাকে আমি জানি, আমি সেই দ্রব্যকে জানি কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। তাহলে মুখ্য গুণ আর গৌণ গুণ তারপর এসেছে। কিন্তু আমরা ধারণাকে যদি জানি, তবু তো তার দ্রব্যকে জানতে পারছি না, তা সে তো অজ্ঞাত। এবং ধারণা মননধর্মী হলেও সেটা কি হবে? সেটা আমাদের চেতনাধর্মী, সরি অচেতন ধর্মী হয়। তাহলে এক্ষেত্রে ধারণার কারণ কোনো অজ্ঞাত চেতন দ্রব্য। তাহলে এই যুক্তিসম্মতভাবে তাহলে এখন কি বলতে হচ্ছে? যে জড়দ্রব্যকে মুখ্য গুণ ও গৌণ গুণের কারণতা রূপে গণ্য করা কিন্তু চলছে না। দেখছো কত সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। তারপরে আর একটা রয়েছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, এটা আমি রেখেছি পরিমাপ যোগ্যতা। তাহলে লক কি করেছিলেন? তৎকালীন বিজ্ঞানকে অনুসরণ করে কেবল মুখ্য গুণই পরিমাপযোগ্য বলেছিলেন। তো এটা এখানে দেখো বার্কলে সমকালীন বিজ্ঞান, বার্কলে এই কিন্তু পার্থক্যটা করেননি, এই যুগ অনুযায়ী এটা কিন্তু বলা চলে। যেমন ধরো সেই সময় যে বিজ্ঞান ছিল, সেই বিজ্ঞান শুধু মুখ্য গুণেরই পরিমাপ করতে পারত। কিন্তু বর্তমান যে সিচুয়েশনস রয়েছে, সেই সিচুয়েশনেও কিন্তু পরিমাপযোগ্যতা কিন্তু গ্রহণযোগ্য আর হয় না। কেন? কারণ গন্ধ, রূপ এগুলিকে এখন পরিমাপ করা যায়। যেমন গন্ধ, তারপরে রং, এই গৌণ বিষয়গুলিও কিন্তু এখন পরিমাপযোগ্য, তাই না? তার গৌণ বিষয়গুলি যদি পরিমাপযোগ্যই হয়, তাহলে তাহলে এখানে সেই লকের পরিমাপযোগ্যতাও সঠিক হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? এই যে পার্থক্যগুলি আমি তোমাদের বললাম, সেই পার্থক্য যদি অস্বীকার করা হয়, তা বার্কলের সিদ্ধান্ত হলো, বার্কলে কেমন সিদ্ধান্ত দেবেন? তাহলে যে এই দুই প্রকার গুণই হলো মন সাপেক্ষ ধারণা মাত্র, তাই না? তাহলে এই জগতে কেবল ধারণা এবং ধারণার ধারক রূপে মন রয়েছে, জড়দ্রব্য নেই, বস্তু ধর্ম নেই। তাহলে তিনি বলবেন এই জগৎ কি? মনোনিরপেক্ষ অস্তিত্ব তার নেই। তাহলে আমি আছি তাই জগৎ রয়েছে। এই যে দেখো সাবজেক্টিভ আইডিয়ালিজমের কিভাবে উৎপত্তি হচ্ছে। আর তোমরা যারা, বলছি তোমাদের যে তোমরা যারা মনে করো এটা দেখবে বার্কলের উপর একটা থিওরি আমি দিয়েছি, ইমপ্রিসিজম, সেটাও আমি তোমাদের দিয়ে দেব। লকের উপরে যেমন মুখ্য গুণ আর গৌণ গুণ তিনি কিভাবে দেখছেন, ডিভিশনটা করছেন, সেটাকে আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আই বাটনে না তো দেখবে ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা দেখে নিও। এবং এর সঙ্গে রিলেটেড যত আরও থাকবে, তোমরা এগুলি সবগুলিকে আমি তোমাদের সঙ্গে দিয়ে দেবো। এবং লকের যে বিষয়টা রয়েছে, সেই লকের অ্যাকচুয়ালি তোমাদের আর একটা কোশ্চেন লাগবে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম, প্রতিরূপী বস্তুবাদ। সেই প্রতিরূপী বস্তুবাদও তোমাদের সামনের দিন ভিডিও নিয়ে আমি আসবো। আজকে আর বেশি বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, জয় হিন্দ।